আসসালামু আলাইকুম স্যার। আসছেন আপনারা? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। ইনা ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন বলুন? হ্যাঁ, কি হয়েছে? আমার ভাইয়া ভালো নাই কেন? বাকিরা জয়েন করবে আজকে, সমস্যা নেই। সন্ধ্যাবেলা তো অনেকে একটু লেট করে জয়েন করে ক্লাসে। তাহলে কি করতে হবে ভাইয়া? তাড়াতাড়ি খাওয়া দাওয়া খেয়ে, রাতের খাবার খেয়ে ঘুমানো যাইতে হবে, বুঝছেন? ক্লাস শেষ হলে দ্রুত খাবার খেয়ে ঘুমায় যাবেন। দেখবেন মাথা ব্যথা কমা শুরু করি। ঠিক আছে? বাকি যারা আসে আস্তে আস্তে দেন হচ্ছে তারা পরে হচ্ছে জয়েন হবে এবং ওরা পরবর্তীতে রেজাল্ট দেবে। সমস্যা নেই। আপনার নেটওয়ার্ক রিলেটেড ইস্যু আর হচ্ছে যে ক্লাসের ঝাপসা দেখায় এই রিলেটেড প্রবলেম কি সলভ হয়েছে রাহি? বলেন তো প্রবলেম কারো কোনোটা আছে কিনা? থাকলে আমি ম্যানেজমেন্টকে বলে দিব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অর্থায়নের উৎস আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার। ক্লাসে অনেকেই জয়েন করবে। আপনাদের স্টুডেন্ট সংখ্যা অনেক, বাট হচ্ছে এই সন্ধ্যাবেলা অনেকেই নর্মালি আসে না। ওরা একটু লেট করে আসে বা দেখা যায় অনেকে বাইরে থাকে বা নেটওয়ার্কিং ইস্যু থাকে। জানেন যে গ্রামের দিকে বা ছোট শহরগুলোতেও এখন কম বেশি বিদ্যুৎ যাওয়া আসা দেখতেছি। তো এই যে প্রবলেম গুলো আছে এই প্রবলেমের কারণে অনেকেই এখন জয়েন হতে পারে নাই। সমস্যা না, যেহেতু রেকর্ডেড ক্লাস থাকবে তাই সবাই সেটা দেখে নিতে। ওকে, আপনারা যারা আছেন আপনারা একটু রেসপন্স করুন। আচ্ছা, অর্থায়নের উৎস বলতে সাধারণত আমরা বলছিলাম কি স্যার? অর্থায়নের উৎস কথা আসলে সবার আগে ছিল হচ্ছে আমরা কোথা থেকে টাকাটা সংগ্রহ করি। অর্থাৎ উৎস বলতে কোথা থেকে সংগ্রহ করা হয়। আর অর্থায়নের উৎস বলতে সাধারণত আমরা টাকাটা কোথা থেকে সংগ্রহ করবো। মনে করেন আপনি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, আপনার টাকার দরকার। এই টাকাটা আপনি কোথা থেকে পাবেন? এটাকে বলা হয় অর্থায়নের উৎস। তো অর্থায়নের উৎসটা কিভাবে নির্ধারণ হয়? প্রথমত হচ্ছে তহবিলের প্রয়োজনীয়তা। অর্থাৎ আপনার কেমন টাকার দরকার। প্রতিদিনের ব্যবসার খরচের জন্য টাকা দরকার, নাকি হচ্ছে আপনার একটা বিল্ডিং কেনার জন্য টাকার দরকার। সেই প্রয়োজনীয়তার উপর নির্ভর করবে আপনি কোন উৎস থেকে সাধারণত টাকা নেবেন। তারপর হচ্ছে অর্থায়ন ব্যবস্থাপনার সিদ্ধান্ত। অর্থাৎ এমন হয় না যে আপনারা দুই ভাই মিলে ব্যবসা করতেছেন। যখন দুই ভাই মিলে ব্যবসা করবেন তখন তো আপনার একলা সিদ্ধান্ত হবে না। দুই ভাই যখন একই সিদ্ধান্ত নিবেন বা দুই ভাই মিলে যে সিদ্ধান্ত নিবেন সাধারণত সেই সিদ্ধান্ত অনুযায়ী কি হবে, আপনারা আপনাদের উৎস থেকে সংগ্রহ করবেন। তারপরে হচ্ছে উৎস ভেদে পার্থক্য। যেমন স্বল্প মেয়াদী উৎস থেকে যদি আপনি ঋণ নেন তাহলে সেক্ষেত্রে কি হবে? স্বল্প মেয়াদী উৎস থেকে ঋণ নিলে আপনার হচ্ছে সুদ দিতে হবে কম। তবে আপনি যদি দীর্ঘমেয়াদী উৎস থেকে ঋণ নেন তাহলে আপনার সুদ দিতে হবে বেশি। যেমন স্বল্প মেয়াদী থেকে যদি আপনি ঋণ নেন সেক্ষেত্রে আপনার সুদ দিতে হবে 15% মনে করেন, আর দীর্ঘমেয়াদী থেকে ঋণ নিলে আপনার সুদ দিতে হবে 25%। এটা হচ্ছে বিষয়। অর্থাৎ আপনার হচ্ছে শর্ত কেমন, সুবিধা কেমন, এগুলো দেখা হয়। ওয়ালাইকুম আসসালাম। মুসাইব আজকে একটু দেরি হলো যে স্যার। ওকে, তারপরে হচ্ছে উপযুক্ত উৎস থেকে নির্বাচন। মনে করেন আপনি একটা ব্যাংকে গেছেন, একটা ব্যাংকে যাওয়ার পরে সেই ব্যাংক আপনাকে বললো যে আপনি যদি আমার থেকে ঋণ নেন তাহলে আপনাকে 5% সুদ দিতে হবে। আবার আপনি আরেকটা ব্যাংকে গেলেন, গেলে সেই ব্যাংক বললো আপনাকে আপনি যদি তাদের থেকে ঋণ নেন তাহলে হচ্ছে আপনার তাদেরকে 6% সুদ দিতে হবে। তাহলে আপনি কোনটা থেকে নেবেন? যেটা থেকে নিলে আপনার খরচ কম বা সুদ কম সাধারণত আপনি সেটা থেকেই নিলেন। এখন আপনি যে টাকাটা ঋণ নিলেন অর্থাৎ মানুষের থেকে ধার নিলেন, এই যে ধার নেওয়া টাকাটা আপনি কি করবেন? কিসের জন্য নিলেন স্যার? এই যে ধার নেওয়া টাকাটা হচ্ছে আপনি একটা জায়গায় বিনিয়োগ করার জন্য নিলেন। আপনি একটা জায়গায় বিনিয়োগ করতে চান। কেমন? একটা ব্যবসা খুলতে চান বা কোনো জায়গার একটা ফ্ল্যাট কিনে সেটা আবার বিক্রি করতে চান। এই ধরনের কাজ করতে চান যেটার মূল উদ্দেশ্যটা কি? মুনাফা অর্জন করা। মোট মুনাফা আর নিট মুনাফার ভেতরে পার্থক্যটা কি? এটা আমাদের এমসিকিউতে প্রায় আসে। মোট মুনাফা হচ্ছে বিক্রয় থেকে শুধুমাত্র পরিচালন ব্যয়। অর্থাৎ প্রতিদিন যে খরচটা হয়, সেই খরচটাকে মাইনাস করলেই হচ্ছে আমাদের মোট মুনাফা বের হবে। আর নিট মুনাফা বের করতে গেলে মোট মুনাফা থেকে তহবিল খরচ অর্থাৎ আপনি যেখান থেকে ঋণ নিচ্ছেন সেটার খরচ আর সরকারের ট্যাক্স, এই ২ টা মাইনাস করলে বের হবে নিট মুনাফা।
তো ন্যূনতম খরচ আমাদেরকে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন। আপনি আজকে ব্যবসা করেন বা ১০০ বছর পরে ব্যবসা করেন। আপনি চেষ্টা করবেন কি? আপনার খরচ কমাইতে। খরচ কমলে কি হবে? আপনার প্রতিষ্ঠানের মুনাফা বাড়বে। রাইট? এখন আসেন, আমরা যে টাকাটা সংগ্রহ করি অর্থাৎ আমরা একটা ব্যবসা করতে গেলে সহজ কথায় আমাদের টাকার দরকার। এই টাকাটা আমরা ২ ভাবে সংগ্রহ করতে পারি। একটা হচ্ছে অভ্যন্তরীণ তহবিল অর্থাৎ হচ্ছে আমাদের নিজেদের টাকা বা আমাদের বাসাবাড়ির যে মানুষজন আছে বাবা, মা, বন্ধু-বান্ধব এদের থেকে আমরা টাকা সংগ্রহ করতে পারি। এটা হচ্ছে অভ্যন্তরীণ তহবিল অর্থাৎ নিজে সংগ্রহ করা। আরেকটা হচ্ছে বাহ্যিক তহবিল অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া। যেমন ব্যাংক থেকে ঋণ নেওয়া বা হচ্ছে দেখা যাচ্ছে আপনার ফ্রেন্ড থেকে ঋণ নিলেন। এগুলো হচ্ছে বাহ্যিক তহবিল। তো আগে আমরা দেখি অভ্যন্তরীণ তহবিল কি? অভ্যন্তরীণ তহবিলের ভেতরে ১ম যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের নিজস্ব মূলধন। অর্থাৎ মনে করেন আপনি একটা ব্যবসা খুলতে চাচ্ছেন, তাহলে নিশ্চয়ই আপনার কিছু টাকা আছে। ওই টাকাটা হচ্ছে আপনার মূলধন। আপনি তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ তহবিল। এখান থেকে কোয়েশ্চেন কিভাবে হয়? এমসিকিউতে আপনাকে জিজ্ঞাসা করবে যে নিচের কোনটি অভ্যন্তরীণ তহবিল? তখন দেখবেন নিজস্ব মূলধন দেওয়া আছে, ব্যাংক ঋণ দেওয়া আছে, বন্ধু-বান্ধবের থেকে টাকা ধার নেওয়া আছে। কোনটা হবে রাইট অ্যান্সার? নিজস্ব মূলধন। ও আপনাদেরকে একটা জিনিস বলে রাখি। সরি আপনাদের না। আপনাদের তো পরে হচ্ছে জাহিদা ম্যামের সাথে ক্লাস আছে। আপনাদের নেক্সট ক্লাসে একটা কুইজ হবে। আজকের ক্লাসে না, নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের উপরে একটা কুইজ হবে। এটা মাথায় রেখেন। সো আপনাদেরকে আমি আগেই সময় দিচ্ছি। পুরোপুরি আ চ্যাপ্টারটা একটু ভালোমতো বোঝার চেষ্টা করবেন এবং কোশ্চেন থাকলে শেষে করবেন। নেক্সট ক্লাসের আ মাঝ বরাবর এসে অর্থাৎ ঠিক মাঝ বরাবর পরের সপ্তাহে মাঝ বরাবর আমি এই চ্যাপ্টারের উপরে একটা কুইজ নিব। আর ওই কুইজে যে বেস্ট মার্কস পাবে অর্থাৎ যারা ফুল মার্কস পাবে বা বেশি মার্কস পাবে তাদেরকে আমি একটা স্পেশাল গিফট পাঠায়ে দিব। ওকে? সো সবাই চেষ্টা করবেন ভালো করার। এখন যদি আপনারা ১০ জন বা ১৫ জন সবাই হচ্ছে ফুল মার্কস পান, আমি সবাইকে দিব। কোন প্রবলেম নাই। তাহলে মালিকানা ভিত্তিকে কি হবে? মালিকানা ভিত্তিকে হবে আ মূলধন কি আমাদের? নিজস্ব টাকা। তাই তো? অর্থাৎ মালিকানা ভিত্তিকে নিজস্ব মূলধন হচ্ছে আমাদের অভ্যন্তরীণ তহবিল। তারপরে আরেকটা জিনিস আছে দেখেন। মনে করেন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। ওই ব্যবসা প্রতিষ্ঠানে এই বছর লাভ হইছে। অর্থাৎ এবছর হচ্ছে আপনার অনেক টাকা মুনাফা হইছে। মনে করেন ৳৫,০০০ মুনাফা হইছে। এখন ৳৫,০০০ থেকে আপনি ৳১,০০০ ৳৫,০০০ মুনাফা হইছে না? ৳৫,০০০ থেকে ৳১,০০০ আপনি পরের বছরের জন্য রেখে দিলেন। যে আমার যদি বিপদ-আপদ হয় বা ব্যবসা প্রতিষ্ঠানে মূলধনের প্রয়োজন হয় তখন আমি এই টাকাটা আবার বিনিয়োগ করব বা ইনভেস্ট করব। আর বাকি যে ৳৪,০০০ আছে এই ৳৪,০০০ আপনি বাসায় নিয়ে গেছেন। তাহলে কি হলো? আপনি যে মুনাফা অর্জন করলেন, মুনাফার একটা অংশ আপনি আবার চাইলে পুনরায় ব্যবসায় কি করতে পারেন? বিনিয়োগ করতে পারেন। এই অংশটাও আপনার জন্য অভ্যন্তরীণ তহবিল। এই অংশটা বুঝতে পারছেন স্যারেরা? যা আমি পড়াবো সেটার উপরে নিবো। আমি এমনভাবে নিবো না যে আজকে যেটা পড়াচ্ছি আবার ক্লাস শেষে গিয়ে আজকেরটার উপরে নিলাম। কেমন বোরিং লাগে না বলেন? আমিও তো স্টুডেন্ট ছিলাম। যে স্যার আমি তো আজকে জিনিসটা বুঝি নাই। আপনি তো আমাকে ১ টা সপ্তাহ সময় দিতে পারতেন। তাহলে না বেস্ট হইতো। সো আমি আপনাদেরকে ১ টা সপ্তাহ সময় দিলাম। নেক্সট উইকে বৃহস্পতিবারের দিন ফাইন্যান্স এর যখন ক্লাস হবে তখন ফাইন্যান্স এর এই চ্যাপ্টারের উপরে আমি একটা কুইজ আপনাদের থেকে নিব যে কুইজের টোটাল মার্কস 20 থাকবে। 20 এর ভেতরে যারা হাইয়েস্ট মার্কস পাবেন অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড তাদেরকে আমি গিফট পৌঁছায় দিব। এটা আমার পক্ষ থেকে একটা স্পেশাল গিফট থাকবে। এটা আমি আগেই বললাম। এটা হচ্ছে সারপ্রাইজ। ওকে? এই তো। চলো তাহলে আমরা এই অংশটা একটু দেখি। তাহলে কি করতে হবে? ক্লাসটায় মনোযোগ দিতে হবে। নেক্সট উইক থাকতে হবে। না থাকলে কিন্তু তাকে আমি পানিশমেন্ট দিই। থাকবেন। যেখানেই থাকেন না কেন একটু ক্লাসে জয়েন হবেন। আচ্ছা, অভ্যন্তরীণ উৎসের মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগ। মালিকানা ভিত্তিক কেন বলছি স্যার? দেখেন, মালিকানা ভিত্তিক বলার কারণটা একটু বলি। আমাদের তো ব্যবসা হয় কয় প্রকার? আমাদের ব্যবসা হয় দেখেন, আমাদের ব্যবসাটা হচ্ছে এই যে ৩ প্রকার হবে। এক মালিকানা, অংশীদারি আর যৌথ মূলধনী। তাই বলা হচ্ছে মালিকানা ভিত্তিক। অর্থাৎ মালিক কতজন সেটার উপর ভিত্তি করেও কিন্তু অভ্যন্তরীণ উৎসটা একটু ভিন্ন হয়। কারণ দেখেন এক মালিকানায় মালিক কয়জন? ১ জন। তাহলে এক মালিকানায় যখন ব্যবসা করে তখন মালিক কিন্তু নিজস্ব অর্থ নিয়ে আসে।
নিজের ভূমি মানে নিজের জমিতেই সে চাষাবাদ করে, নিজেই শ্রম দেয়, আবার নিজের টাকায় সে মূলধন হিসেবে নিয়ে আসে। তাহলে মানে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে অভ্যন্তরীণ তহবিলের উৎস হচ্ছে এই জিনিসগুলো, নিজের অর্থ, ভূমি, শ্রম, মূলধন। আমি যে জিনিসগুলো সহজ করে বুঝাচ্ছি এই জিনিসগুলো থেকে আপনাদেরকে আমি কোশ্চেন করবো। তারপরে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কি হয়, মনে করেন 10 জন অংশীদার আছে, সবাই হচ্ছে কি করে টাকা নিয়ে আসে, নিয়ে এসে ব্যবসা করে। তার মানে অংশীদারি ব্যবসায়ের অভ্যন্তরীণ উৎস কোনটা? অংশীদারদের নিজেদের টাকা। এবার আসেন যৌথ মূলধনী ব্যবসা, অর্থাৎ যেখানে হাজার হাজার ব্যক্তি ইনভেস্ট করে, মনে করেন 1 লক্ষ ব্যক্তি ইনভেস্ট করছে। তার মানে ওই 1 লক্ষ ব্যক্তি যে শেয়ার কিনছে, এই শেয়ার বিক্রয় থেকে যে তহবিলটা পায়, শেয়ার বিক্রি থেকে যে টাকাটা পায়, সেটা হচ্ছে যৌথ মূলধনী প্রতিষ্ঠানের জন্য অভ্যন্তরীণ উৎস। তাহলে আমরা অভ্যন্তরীণ উৎস দেখলাম 3টা কোম্পানি, এক মালিকানা, অংশীদারি আর যৌথ মূলধনী। 3টা কোম্পানির জন্য 3 রকমের অভ্যন্তরীণ উৎস আছে। এইটা আপনারা বুঝতে পারছেন সবাই? জি বুঝছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আসেন এই অংশটাতে। যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে 2 প্রকার। আমরা এখানে কি কি লেখা আছে এসব দেখার দরকার নেই, আমি আপনাদেরকে একটু বুঝাই দিই সুন্দর করে। সেটা হচ্ছে যৌথ প্রতিষ্ঠান 2 প্রকার। আমরা একটু লিখে লিখে দেখি তাহলে হচ্ছে জিনিসটা, আমার হাতের লেখা এখানে পচা দেখাচ্ছে, বুঝছেন? এমনি যদিও পচা। যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান 2 প্রকার। একটা হচ্ছে পাবলিক লিমিটেড আর একটা হচ্ছে প্রাইভেট কোম্পানি। তাহলে যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা থাকে 2 থেকে 50 জন, মানে সর্বনিম্ন 2 জন আর সর্বোচ্চ হচ্ছে 50 জন। আর পাবলিক লিমিটেডের সদস্য সংখ্যা থাকে সর্বনিম্ন 7 জন আর সর্বোচ্চ হচ্ছে যতগুলো শেয়ার হোল্ডার থাকে। এখন 1 লাখ থাকতে পারে, 5 লাখ থাকতে পারে, 7 লাখ থাকতে পারে। এটা কোনো নির্ধারিত কোনো নিয়ম নেই, অর্থাৎ সর্বনিম্ন 7 আর সর্বোচ্চ যত ইচ্ছা হবে। ওকে, তাহলে এটা হচ্ছে এই প্রাইভেট লিমিটেড আর পাবলিক লিমিটেডের প্রথম ডিফারেন্স, যে কার কতজন সদস্য আছে। এখান থেকে কিন্তু এমসিকিউ হবে মাস্ট। এখন আসেন, 2টা প্রতিষ্ঠানই শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করে, অর্থাৎ পাবলিক লিমিটেডও শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহ করে, প্রাইভেট লিমিটেডও শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহ করে। তবে এদের মধ্যে একটা বড় পার্থক্য আছে, সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি শুধুমাত্র যারা মালিক আছে, অর্থাৎ যারা মালিক তাদের কাছেই শুধুমাত্র শেয়ার বিক্রি করতে পারে, শুধুমাত্র মালিকদের কাছে শেয়ার বিক্রি করতে পারে, জনগণের কাছে এরা শেয়ার বিক্রি করতে পারে না। দেখেন প্রাইভেট বলতে আমরা কি বুঝাচ্ছি? প্রাইভেট বলতে খুব স্পেশাল বুঝাচ্ছি না? আমরা বলি না যে এ আমার প্রাইভেট মানুষ, এ আমার স্পেশাল মানুষ, তার মানে ওই মানুষটা শুধুমাত্র তার। এটা হচ্ছে বিষয়। আমরা প্রাইভেট যখন পড়ি তখন কি করি? বলি না বাসায় প্রাইভেট পড়তেছি, অর্থাৎ একজন ব্যক্তি তার কাছে পড়তেছে, অর্থাৎ প্রাইভেট হচ্ছে খুবই ব্যক্তিগত জিনিস। এখানে শুধুমাত্র মালিক যারা তারাই শেয়ার কিনতে পারে। মনে করেন অল্টন গ্রুপের কথা বললাম। এখন অল্টন গ্রুপের যদি প্রাইভেট কোম্পানি হয় তাহলে এখানে কোনো জনগণ শেয়ার কিনতে পারবে না। আপনার আমার মতো কোনো জনগণ শেয়ার কিনতে পারবে না। এখানে তাহলে কারা শেয়ার কিনবে স্যার? এখানে শেয়ার কিনবে হচ্ছে শুধুমাত্র ওই ব্যবসা প্রতিষ্ঠানের যারা মালিক আছে তারাই হচ্ছে এখান থেকে শেয়ার কিনবে। যেমন মালিক, মালিকের ছেলে, তার ছেলে, এরাই হচ্ছে শুধু শেয়ার কিনতে পারে। এবার আসুন পাবলিক। পাবলিক লিমিটেড কোম্পানি এ সাধারণত শেয়ার বাজারের মাধ্যমে ক্রয় বিক্রয় করে। শেয়ার বাজার বলতে অর্থাৎ জনগণের কাছে শেয়ার বিক্রি করে। এ সরাসরি হচ্ছে জনগণের কাছে শেয়ার বিক্রি করে। আর এ হচ্ছে মালিকের কাছে বা যারা মালিক আছে তাদের কাছে শেয়ার বিক্রি করে। এই অংশটা বুঝতে পারছেন সবাই? জিনিস কিন্তু অনেক সহজ মনে হচ্ছে কিন্তু একটু টাফ আছে কিন্তু। একটু ঘুরে ফিরে কোশ্চেন হয়েছে। সবাই বুঝছেন? ওইটা কিন্তু আমরা বলছিলাম মালিকানার ভিত্তিতে। কারণ এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী এগুলো হচ্ছে মালিকানার ভিত্তিতে। মালিক কয়জন তার উপর ভিত্তি করে। এখন যদি আসেন যে মুনাফার উপর ভিত্তি করে অভ্যন্তরীণ তহবিল হইতে পারে। অর্থাৎ মুনাফার ভিতরে মুনাফাকে আমরা কেন্দ্র করে আমাদের কিছু অভ্যন্তরীণ তহবিল হইতে পারে। যেমন এর ভেতরে আমরা এক্সাক্ট জিনিসটা দেখবো, আজাইরা কোনো কিছু দেখবো না, হ্যাঁ? এখানে অনেক কিছু আজাইরা তহবিল থাকতে পারে, সেটা আমাদের দরকার নেই স্যার। আমি বলি মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের ভেতরে আপনাদের আছে হচ্ছে অভ্যন্তরীণ তহবিলের ভেতরে প্রথমটা হচ্ছে অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল। অবন্টিত মুনাফা কি? এই জিনিসটা একটু বলি। মনে করেন একটু আগে কিন্তু আমি বলছিলাম, যদি আপনাদের মনে থাকার কথা, যে আপনি এই বছরে 50,000 টাকা লাভ করছেন। এখন 50,000 টাকা সব খরচ করে ফেললেন না।
কিছু টাকা আপনি আলাদা করে রাখলেন আপনার ব্যবসায়ের জন্য। অর্থাৎ এখান থেকে ১০,০০০ টাকা আপনি মনে করেন আলাদা করে রাখলেন, আর ৪০,০০০ টাকা নিয়ে আপনি আপনার পরিবারের ভরণ-পোষণ বা খরচ বহন করলেন। এই যে ১০,০০০ টাকা আপনি আলাদা করে রাখছেন, এটাকে বলা হয় অবন্টিত মুনাফা। যেটা বন্টন করা হয়নি বা যেটা খরচ করা হয়নি, সেটা হচ্ছে অবন্টিত মুনাফা। এবার আসেন সঞ্চিতি তহবিল অর্থ কি? সঞ্চিতি তহবিল হচ্ছে এই টাকাটা আপনি ভবিষ্যতের জন্য আলাদা করে রাখলেন। কেন ভবিষ্যতের জন্য রাখলেন? মনে করেন আমাদের দেশে করোনা হয়েছিল, মনে আছে? করোনার সময় কি হয়েছিল? সব ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছিল। তারপরে এসে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা ফকিরও হয়ে গেছে। এরকম বাজে অবস্থা আছে। বাংলাদেশে এরকম চিত্র ঘটছে। অর্থাৎ অনেক ব্যবসায়ী খুব নিঃস্ব হয়ে গেছে। এই যে জিনিসটা, এই সময়ের জন্য টাকা সাধারণত সঞ্চয় করে রাখা হয়। কারণ হচ্ছে এই সময়টাতে মানুষ খুব বাজেভাবে সাফার করে। যে কারণে ব্যবসা প্রতিষ্ঠানে লস হইতে পারে, সেই ক্ষেত্রে সে কি করবে? এইজন্য একটা তহবিল সঞ্চয় করে রাখা হয়। তাহলে অবন্টিত মুনাফা আর সেটা সঞ্চিতি তহবিলটাই হচ্ছে আমাদের আরেকটা অভ্যন্তরীণ তহবিল। ওকে? এখন যে কয়জন জয়েন করছে আপনারা বুঝলে হবে, বাকিরা দেখবেন যে রেকর্ডিং ক্লাস দেখে নেবেন। ওকে, তাহলে আমাদের অভ্যন্তরীণ তহবিলের ভেতরে ১ নম্বরে ছিল, ২ নম্বর যেটা সেটা হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। লভ্যাংশ জিনিসটা কি আগে একটু সেটা বুঝাই আপনাদেরকে, তারপরে মেইন জিনিসটাতে যাচ্ছি। লভ্যাংশ সমতাকরণ তহবিল বলতে বোঝানো হচ্ছে, মনে করেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ১০ জন চাকরি করে। এখন তাদের ওই ১০ জনের প্রত্যেকের বেতন হচ্ছে ১৫,০০০ টাকা করে। আপনি সবসময়ই তাদেরকে মনে করেন মাসের একটা নির্দিষ্ট সময়ে টাকা দিয়ে দেন। মনে করেন ৫-৬ তারিখে তাদের বেতন দিয়ে দেন। এখন হঠাৎ করে কি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে এমন বাজে অবস্থা হইতে পারে না? যে হচ্ছে আপনি সেই মাসে তাদের ১৫,০০০ টাকা করে দিতে পারতেছেন না। হইতেই তো পারে না? যে আপনার কোনো বিক্রি হয়নি। এখন আপনি দেখলেন আপনি তাদেরকে ১০,০০০ টাকার বেশি করে দিতে পারতেছেন না। অর্থাৎ সেই মাসে আপনি কোনোভাবেই ১৫,০০০ টাকা করে দিতে পারতেছেন না। এইরকম পরিস্থিতি যাতে তৈরি না হয়, তাই কোম্পানি আগে থেকে তার মুনাফা থেকে একটা করে অংশ কেটে রেখে দেয়। অর্থাৎ মুনাফা হয়েছিল ৫০,০০০ টাকা, এখান থেকে ২,০০০ টাকা করে কেটে রেখে দেয়। কেন রেখে দেয়? যখন এরকম বাজে অবস্থা হবে, তখন যেন প্রত্যেকটা কর্মচারীকে তার সঠিক বেতনটা দিতে পারে। অর্থাৎ লভ্যাংশটা দিতে পারে। তাকে যেন কম টাকা না দিতে হয়। বুঝতে পারছেন আপনারা এই ২ টা এইখানে সাধারণত দেখা যায় কি, মাঝে মধ্যে এমন হয় যে আপনার হচ্ছে আ আপনার প্রতিষ্ঠানে ইনকাম নাই। মনে করেন আপনি একজন কর্মচারীকে হচ্ছে ১৫,০০০ টাকা করে সাধারণত দিতেন হচ্ছে সাধারণত ১৫,০০০ টাকা করে। এখন এমন তো হইতেই পারে না যে হচ্ছে আপনার টাকা করে একজন ব্যক্তিকে বেতন দিতেন। আপনার প্রতিষ্ঠানে যে চাকরি করে। এখন এমন সময় তো হইতে পারে যে আপনার ১ টা বছর কোনো লাভই হয় নাই বা ১ টা মাস কোনো লাভই হয় নাই। তখন আপনি তাকে ১০,০০০ টাকার বেশি দিতে পারতেছেন। তখন আপনি কি তাকে ১০,০০০ টাকাই দিবেন? আপনার দেওয়া উচিত না। তখন আপনি কিভাবে তাকে তাহলে আরো বাকি ৫,০০০ টাকা দিবেন? এই যে আপনি আগে থেকে ভাবতেছেন, একজন ব্যবসায়ী তো, আপনি আগে থেকে ভাবতেছেন যে এরকম পরিস্থিতি আমার জীবনে ঘটতে পারে। তাই আপনি কি করতেছেন? আপনি প্রত্যেক মাসে আপনার যে মোট মুনাফা হয় সেখান থেকে ৳২,০০০ করে একটা অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে আলাদা করে রাখতেছেন। কেন রাখতেছেন? যেন বিপদ-আপদ হইলে বা কোনো সমস্যা হইলে আপনি সমতা করতে পারেন। কিসের সমতা? এই যে বেতনের সমতা করতে পারেন। আপনি সবসময় ১৫,০০০ দেন, সে সময়ও যেন ১৫,০০০ টাকা দিতে পারেন। তাহলে আপনার যদি এই ৳২,০০০ করে মাসে জমা থাকে, আপনার যদি এরকম একটা অবস্থা আসে যে আপনি ১০,০০০ এর বেশি তাকে দিতে পারতেছেন না, তখন এইখান থেকে টাকা উঠায় এনে তাকে ১৫,০০০ দিয়ে দিবেন। তাহলে সমতা হয়ে গেল। প্রত্যেক মাসের সেম বেতন হইল। তাহলে তার কি হবে? ওই কর্মচারীর মনোবল নষ্ট হবে না। ওই কর্মচারী তখন ভালোমতো ডিল করবে। ওকে? অর্থায়নের বহিঃস্থ উৎস, অর্থাৎ আপনি বাইরের কোন উৎস থেকে সাধারণত টাকা নিবেন। আর নিলে কি সুবিধা পাওয়া যায়, কি বৈশিষ্ট্য আছে আপনার। প্রথমত আপনি বাইরের উৎস থেকে, ধরে নিন ব্যাংক থেকে। আপনি যদি ব্যাংক থেকে ঋণ নেন, তাহলে আপনাকে একটা নির্দিষ্ট মেয়াদে, অর্থাৎ আপনি যদি ঋণ নেন তাহলে আপনাকে মনে করেন ৫ বছরের মধ্যে সেই টাকাটা ফেরত দিতে হবে। শুধু টাকা না, আপনার সুদ সহ ফেরত দিতে হবে। সুদ তো মনে করেন আপনি ৳১,০০,০০০ ঋণ নিছেন। আপনার ১ বছর পরে গিয়ে এই টাকাটা ৳১,২০,০০০ অর্থাৎ সুদ সহ, সুদ হচ্ছে ২০,০০০ আর ১,০০,০০০ হচ্ছে মূল টাকা। সুদ সহ ৳১,২০,০০০ ফেরত দিতে হবে। সুদের হার স্থির থাকে। অর্থাৎ আপনাকে যদি বলে ৫% সুদ দিতে হবে, তার মানে সারা বছর আপনাকে ৫% ই সুদ দিতে হবে।
আপনাকে নিয়মিত সুদের কিস্তি অর্থাৎ সুদের টাকা আর মূল টাকা পরিশোধ করা বাধ্যতামূলক। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে লাভ থাকুক আর না থাকুক, আপনি ব্যাংক থেকে ঋণ নিলে আপনাকে সুদের কিস্তি দিতেই হবে বাধ্যতামূলক। আপনি যদি না দেন আপনার বাসায় পুলিশ আসবে। সহজ হিসাব। আপনি না নিলে কি হবে? আপনার বাসায় পুলিশ আসবে। এখন এই যে জিনিসটা এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। এর ভেতরে কিন্তু এর খারাপ বৈশিষ্ট্যই বেশি। যাই বলেন না কেন? তারপরেও কেন মানুষ এটা থেকে ঋণ নেয় বা মানুষ কেন ব্যাংক থেকে ঋণ নেয়? তাহলে এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে কর কমে যায়। কারণ আপনি যখন ঋণ নেবেন, ঋণ নিয়ে যখন ব্যবসা করবেন তখন সরকার ভাববে কি? আরে বাবা এ তো গরিব মানুষ। ঋণ নিয়ে ব্যবসা করতেছে। আচ্ছা ওর উপরে একটু ট্যাক্স কমায় ধরো। বুঝতে পারছেন? তার মানে আপনার উপরে একটু ট্যাক্স কম ধরা হয়। এই কারণে দেখবেন বড়, বড় ব্যবসায়ীরা তার লাখ, লাখ টাকা আছে। তারপরও শালারা হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিয়ে তারপরে ব্যবসা করে থাকে। কারণ হচ্ছে ওই যে সুদ কম দিতে হয়। তারপর ছোট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তহবিল যথেষ্ট না হলে বহিঃস্থ তহবিল প্রধান উৎস। এখন মনে করেন একজন ব্যক্তি ব্যবসা করতে চাচ্ছে। তার ইচ্ছা আছে তবে তার কাছে টাকা নাই। এখন তার জন্য তো এটা বাধ্যতামূলক, তাই না? তার জন্য তো কিছু করার নাই। সে তো ঋণ নিতেই হবে যতই অসুবিধা হোক না কেন। এখন এখানে একটা অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে সুদ প্রদান করতে হয় বাধ্যতামূলকভাবে। অর্থাৎ আপনাকে সুদ দিতেই হবে। মুনাফা থাকুক আর না থাকুক আপনাকে কি করতে হবে? সুদ দিতে হবে। আমি আ আপনার মনে হয় ২০২২ সালে মানে করোনার পরে গ্রামে যাওয়ার পরে একজন ব্যক্তিকে দেখছিলাম। মানে একবারে রিয়াল ঘটনা যেটা সেটা বলতেছি। উনি ব্যাংক থেকে ঋণ নিয়ে একটা ব্যবসা করতে গেছে। আর ব্যবসাটা ছিল দুর্ভাগ্যক্রমে ঠিক করোনার আগে। এখন উনি তো জানে না যে বাংলাদেশে করোনা হবে বা আপনি আমিও তো জানতাম না যে এরকম বাজে একটা ঘটনা আমাদের সাথে ঘটবে। মানে আগামী ১০০ বছরেও এরকম ঘটনা ঘটবে কিনা আল্লাহ মাহবুদ ভালো জানেন। কারণ এটা আমরা কেউ চিন্তাই করতে পারিনি যে সব স্টপ হয়ে যাবে। তো ওই ব্যক্তিও সেম উনি ব্যাংক থেকে প্রায় ৳৭,০০,০০০ ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন এবং উনার ব্যবসাটা ছিল আপনার হচ্ছে ওই রিলেটেড কাস্টমস এর বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসে না? যেমন ব্যাগ, মানে মেয়েদের ব্যাগ, মেয়েদের কসমেটিক্স এই টাইপস এর। তো এটা উনি চায়না থেকে ইম্পোর্ট করতেন। বুঝছেন? ওই দেশ থেকে নিয়ে আসতেন। এখন উনি ৳৭,০০,০০০ দিয়ে ৳৭,০০,০০০ কিন্তু পুরোটা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। নিয়ে উনি ব্যবসাটা শুরু করলেন। ব্যবসাটা শুরু ২ মাসের ভেতরে বাংলাদেশে করোনা আসে এবং উনার ব্যবসা অন্য ব্যবসার মতো বন্ধ হয়ে যায়। এখন আপনাদেরও সম্ভবত খেয়াল আছে, ওই সময় কিন্তু একবারে শুরুতেই, করোনার শুরুতেই কিন্তু মানুষ বুঝে পারে নাই যে অনলাইনে কিভাবে বিজনেস করতে হয় বা কি। আর ১ম ২-৩ মাস তো কেউ কোন জিনিস কেনার কথা ভাবতই না। ব্যাগ তো দূরের থাক। কারণ হচ্ছে মানুষের তখন এমন একটা অবস্থা ছিল যে কবে কি হয়? কি হচ্ছে? আসলে দেশ খুলবে কিনা? লকডাউন উঠবে কিনা? মানুষ তখন চাল-ডালের চিন্তা করত যে আসলে আমার চাল-ডাল কিনে রাখা লাগবে। এরকম একটা সিচুয়েশন গিয়ে দাঁড়াইছিল। তো ওই মুহূর্তে উনার ওই যে গোডাউন ছিল, গোডাউনের ভেতরে ইঁদুর, বিড়াল ঢুকে উনার সব জিনিসপত্র শেষ করে দেয়। আল্টিমেটলি ২২ সালে যখন উনার সাথে দেখা হয়, মানে মসজিদ থেকে বের হওয়ার সময় উনাকে এত বেশি ডিপ্রেস দেখাচ্ছিল, তো উনাকে জিজ্ঞাসা করা হলো যে, "ভাই" মানে কথায়, কথায় যেহেতু পরিচিত মানুষ, উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, "ভাই কি হইছে?" তো উনি কিন্তু যথেষ্ট ম্যাসিভ ৩৫ বছরের একটা মানুষ। আপনারা কি কেউ বিরক্ত হচ্ছেন? আ ওকে। তাহলে আমি কথাটা বলি। আচ্ছা। এখন জিনিসটা হচ্ছে ওই যে ব্যক্তিটা ছিলেন, ওই ব্যক্তিটার আপনার হচ্ছে উনাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনাদেরকে যেটা বলতেছিলাম, কথার ফ্লো থেকে বের হয়ে গেছে তো। তো উনাকে মসজিদ থেকে বের হওয়ার পরে উনাকে জিজ্ঞাসা করা হলো যে অনেক ব্যক্তি এক জায়গায় নামাজ পড়ার পরে বের হয়। উনাকে জিজ্ঞাসা করা হলো, "ভাই আপনার ব্যবসা কেমন চলতেছে বা কি অবস্থা?" তখন ওই ৩৫ বছরের ওই মানুষটা মানে এতগুলো মানুষের সামনে জাস্ট চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দিছে। কি জন্য জানেন? রিজনটা হচ্ছে উনার ওই যে ব্যবসা প্রতিষ্ঠান গোডাউন ছিল, প্রত্যেকটা প্রোডাক্ট অর্থাৎ ব্যাগ-ট্যাগ অধিকাংশ ব্যাগ সবগুলোও না, অধিকাংশ ব্যাগ বা যেসব জিনিস ছিল সেগুলো ইঁদুর বিড়ালে কেটে ফেলছে। বিড়ালে তো কাটে না, ইঁদুরে কাটছে, পানি ঢুকছে, পচে গেছে, অনেক কিছু বা নষ্ট হয়েছে। এখন ওই সময়ে ব্যাংক কিছুদিনের জন্য সুদ নেওয়া আর কিস্তি নেওয়া বন্ধ করছিল। বাট আবার যখন দেশের অবস্থা ভালো হইছে, ব্যাংক কিন্তু আবার সুদ আর কিস্তি নিচ্ছে। তো উনার বাসায় বারবার পুলিশ আসতেছিল। বারবার ব্যাংকের লোক আসতেছিল যে, "আপনি ৳৭,০০,০০০ কবে ফেরত দিবেন?" এই যে ৳৭-৮ লাখ ফেরত দেওয়ার জন্য উনাকে চাপ দিচ্ছিল,
একটা সময় গিয়ে সুদের টাকা সহ ওনার টোটাল টাকা এসে দাঁড়াইছে 10 লাখ টাকা। সুদ নিছে কত? 7 লাখ। ওনার সবকিছু সহ সম্ভবত এটা 23 সালের শেষের দিকে ওনার সব সহ সুদ এসে পড়ছে, মানে সুদ আর আসল সহ এসে পড়ছে 10 লাখ। অথচ ওনার কাছে সেই টাকাটা তো নাই, কারণ ওনার ব্যবসা তো লস খাইছে। পরে গিয়ে আমি তো গ্রামে আর যাওয়া হয় নাই, পরে শুনছি, মানে আম্মুর থেকে শোনা, যে হচ্ছে উনি দেশের বাইরে পালায় যাইতে চাইছিল, পালাইতে পারে নাই। পরে হচ্ছে উনি, যে ওনার ওয়াইফ ছিল, ওনার ওয়াইফ ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে এইসব প্রেশার না নিতে পেরে। আর উনি পরবর্তীতে এখন একরকমে আপনি ওনাকে যদি বাসায় গিয়ে বলেন ভালো আছেন, তা শুধু মাথা নাড়া দেয়। আর যদি বলেন খাওয়া দাওয়া করছেন, তাও হা করে তাকায় থাকবে। মানে জাস্ট পাগল হয়ে গেছে মানুষ। বুঝতে পারছেন? মানে ওনার ভিতরে যে সেন্স অফ হিউমার, এই জিনিসটা আর কাজ করে না। তো ব্যাংক থেকে ঋণ নেওয়ার এটা হচ্ছে সবথেকে বাজে দিক, যে আপনার মুনাফা থাকুক আর না থাকুক আপনাকে সুদ দিতে হবে। এটা বুঝানোর জন্য আপনাদেরকে জাস্ট আমি এক্সাম্পলটা দিলাম। এরকম আপনি আশপাশে খোঁজ নিয়ে দেখবেন, এরকম অহরহ হাজার, হাজার ব্যক্তি আছে। কারা জুলুমের শিকার হয় জানেন? যাদের কোনো শক্তি নাই। ওই ব্যক্তিটার যদি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকতো তাহলে কিন্তু ওই টাকাটা না দিলেও তার কিছু হতো না। বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু এরকম অহরহ ঘটনা আছে। আপনাকে আমাদের রিসেন্ট যারা এমপিরা পালায়ে গেছে তাদের অনেকে ৫,০০০ কোটি টাকা, ৫০০ কোটি টাকা নিয়ে পালায়ে গেছে ব্যাংক থেকে। সরকার ওদেরকে কিচ্ছু করতে পারেনি। সো ডিফিকাল্ট বা হচ্ছে মেইন ডিফারেন্সটা হচ্ছে পাওয়ার, আমাদের দেশের পার্সপেক্টিভ। ওকে? আচ্ছা, আমরা একটু পড়ার টপিকস এর বাইরে গেছিলাম, যদিও এটা আমাদের পড়া রিলেটেড। বাস্তবতার সাথে একটু জাস্ট আপনাদেরকে রিলেট করার ট্রাই করি। ওকে, তারপরে আসেন মেয়াদের ভিত্তিতে এই ব্যাংক যে ঋণ দেয়, মেয়াদের ভিত্তিতে কয় প্রকার ঋণ দেয়? স্বল্প মেয়াদী। এই স্বল্প মেয়াদী ঋণটা হবে সবসময়, এটা মনে রাখবেন, স্বল্প মেয়াদী ঋণের টাকাটা হবে সবসময় আপনার ১ বছরের কম সময়ের জন্য। এখানে আবার সুদের হার যদি হয় ৬%, মধ্যমেয়াদী হয় ১ থেকে ৫ বছর পর্যন্ত। এর তখন সুদের হার হয়ে দাঁড়াবে ৮%। যত বেশি দিনের জন্য ঋণ নিবেন সুদের হার তত বেশি। দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে কি হয়? এটা গরম হতো। দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে সাধারণত ৫ বছরের বেশি সময়ের জন্য, আর এর সুদের হার হয় ১২%। দেখেন, আপনি যত বেশি দিনের জন্য ঋণ নিচ্ছেন তত আপনার সুদের হার বাড়তেছে। তাই ব্যাংক থেকে ঋণ বা ঋণ নেওয়ার সময় ১০০ বার চিন্তা করবেন। বাসার বাবা-মাও নেওয়ার সময় ১০০ বার ভাববেন যে আপনি কিন্তু বিপদে পড়লে ব্যাংক কিন্তু আপনার জমি জায়গাও বিক্রি করে দিতে পারে। এখন এই অংশটা বুঝতে পারছেন আপনারা? সো এই পয়েন্ট গুলো একটু ভালো মতো দেখবেন। আমি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, যে জায়গা থেকে প্রশ্ন হবে সেই জায়গাগুলো খুব ভালো মতো দেখবেন। এই পোরশন থেকে বেশি কোয়েশ্চেন হবে, এই যে অংশটা আছে সেই অংশ থেকে। এবার আসেন, তাহলে আমরা এইখানটাতে একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। আর আপনারা হচ্ছে লেকচার শিট পেয়ে যাবেন, তারপরেও কোনো সমস্যা থাকলে সেটা আমাকে একটু জানাবেন। আচ্ছা, বহিঃস্থ অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস বলতে বোঝানো হচ্ছে, আমরা আগেই বলে আসছি একটু আগে, যে ৫ বছরের বেশি সময়ের জন্য যে জায়গা থেকে আমরা ঋণ নিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী উৎস। এটা সাধারণত স্বল্পমেয়াদী আর মধ্যমেয়াদীর তুলনায় কি হবে? বড় হবে। অর্থাৎ এই টাকার পরিমাণ বেশি হয়। আপনি নরমালি হচ্ছে ৫ বছরের জন্য যদি কেনেন, ৫ বছরের জন্য ঋণ নেন, সেটা হচ্ছে আপনার মধ্যমেয়াদী, ৫ বছরের বেশি সময় নিলে হচ্ছে দীর্ঘমেয়াদী। আর এই টাকার পরিমাণও অনেক বেশি হয়। উৎসগুলো থেকে কোশ্চেন বেশি হয়, তো উৎসগুলো একটু আপনাকে দেখতে হবে। প্রথমত হচ্ছে ঋণ, অর্থাৎ দীর্ঘমেয়াদী উৎসের প্রথম উৎস হচ্ছে ঋণ। আপনি কেন এত বড় ঋণ নিবেন? এত বড় ঋণ নেওয়ার মূল কারণ হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয়। স্থায়ী সম্পদ বলতে জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, এইসব জিনিস ক্রয় করার জন্য সাধারণত মানুষ ৫ বছরের বেশি সময়ের জন্য ঋণ নিয়ে থাকে। এই ঋণ দেওয়ার সময় সাধারণত কি, কি জিনিস দেখে ব্যাংক? ঋণ নেওয়ার সময় ব্যাংক দেখে যে ব্যক্তি ঋণ নিচ্ছে তার আয় কেমন? সে আসলে ওই টাকা শোধ করতে পারবে কিনা? তারপরে তার এলাকায় খোঁজ নিয়ে দেখে তার সুনাম কেমন? যে এই ব্যক্তি ভালো নাকি চিটার? তারপরে তারা আবার সম্পদ যাচাই-বাছাই করে দেখে যে ও যদি টাকা না দিতে পারে, ওর সম্পদ বিক্রি করে আমরা টাকা উসুল করতে পারবো তো? অর্থাৎ এই জিনিসগুলো দেখার পরে ব্যাংক সাধারণত ঋণ দিবে কি দিবে না সেটার সিদ্ধান্ত নিয়ে থাকে। তারপরে ব্যাংক আরেকটা জিনিস যাচাই-বাছাই করে, সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। আমরা পড়ছিলাম না? মূলধন, আয়, ব্যয় প্রাক্কলন। অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে তারা দেখে যে এইটায় ঋণ দিলে তাদের লাভ ক্ষতি কি হবে? লাভ ক্ষতিটাকে বিশ্লেষণ করার চেষ্টা করে। ওকে? এরপরে আসেন ঋণপত্র।
বড় ঋণকে ছোট ছোট খণ্ড করে বিক্রি করে দিবে। আগে তো মনে করেন একসাথে ব্যাংক থেকে ঋণ নিছেন। আর ঋণপত্র হচ্ছে একটা কাগজ বা দলিল যেটা জনগণের কাছে দেয়। মনে করেন রাহি একটা কিনলো, আমি একটা কিনলাম, তারপরে হচ্ছে নুসাইবা একটা কিনলো, তারপরে তাসফি একটা কিনলো, মিনহাজ একটা কিনলো। আমরা সবাই একটা একটা করে কিনলাম। এর বিনিময়ে হলো কি ওই একটার দাম মনে করেন ৳৫০০। ওই একটা দিয়ে যখন আমরা কিনলাম, ওই টাকাটা কার কাছে চলে গেল? টাকাটা চলে গেল ওই কোম্পানির কাছে। আর আমাদের কাছে কি থাকলো? একটা পেপার থাকলো বা একটা ডকুমেন্টস থাকলো। ওই ডকুমেন্টস এ কি লেখা আছে যে আমরা ৳৫০০ কোম্পানিকে দিছি। আর কোম্পানি আমাদেরকে ১ বছর পরে গিয়ে ৳৭০০ দেবে। তার মানে হচ্ছে ৳২০০ আমাদেরকে সুদ দেবে আর ৳৫০০ মূল টাকা দেবে। এখন কেন এরকম ছোট খণ্ড করে বিক্রি করে কোম্পানিগুলা? কারণ হচ্ছে একসাথে সে বড় ঋণ নিতে গেলে ব্যাংক তাকে ঋণ দিতে চায় না। তখন সে কি করে? অনেকগুলো ঋণপত্র বাজারে ছাড়ে। এখন দেখেন ৳৫০০ হইলে তো আপনিও কিনতে পারবেন, আমিও কিনতে পারবো বা আপনার বাবা বা মা কিনতে পারবে। তখন কি হবে? দেশের অনেক মানুষ কিনতে পারবে আর তাদের কাছে অনেক, অনেক টাকা যাবে। তারা সেই টাকা নিয়ে কি করবে? ব্যবসা করবে। এর ক্ষেত্রেও সেম। মনে করেন ওই কোম্পানি আপনার থেকে টাকা নিয়ে সে ব্যবসা করছে কিন্তু তার ব্যবসায় কোনো লাভ হয় নাই। তবে ওই ১ বছর পরে গিয়ে আপনাকে ৳৭০০ দেওয়া বাধ্যতামূলক। যদি না দেয় তাহলে আপনারা তার বিরুদ্ধে মামলা করলে দেশের আদালতের নিয়ম অনুযায়ী সেই ব্যক্তির যত সম্পদ আছে তার নিজস্ব সম্পদ, বউয়ের সম্পদ, ছেলেমেয়ের সম্পদ সব বিক্রি করে আপনাদের টাকা শোধ করতে সে বাধ্য। এর ক্ষেত্রে সুদের হার কি থাকবে? স্থির থাকবে। স্থির থাকবে বলতে নির্দিষ্ট থাকবে যে আসলে কত করে সুদ দিবে। এরপরে আসেন পরেরটা হচ্ছে লিজিং। লিজিং জিনিসটা কি? লিজিং হচ্ছে মনে করেন এই আপনারা গ্রামের দিকে ও আপনাদের বাসা কার কোন দিকে? বর্গা বুঝেন? বর্গা? বর্গা নেওয়া বুঝেন? কে, কে বুঝেন? খুবই ভালো রাইট। এখন দেখেন বর্গা নেওয়া অর্থ হচ্ছে আপনার জমি নেই। আপনার যদি জমি না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, বর্গা বুঝাচ্ছি। বর্গা জিনিসটা হচ্ছে মনে করেন আপনার কোনো জমি নেই। আপনি কি করতে চান? জমি চাষ করতে চান। তখন আপনাদের এলাকায় যার অনেক জমি আছে দেখবেন সে হচ্ছে বিভিন্ন ব্যক্তির কাছে ওইটাকে লিজ দেয় বা ধার দেয় বা ১০ বছরের জন্য ডিড দেয়। যে বলে এই ১০ বছর আপনি আমার জমিটা ব্যবহার করবেন, করে হচ্ছে ফসল ফলাবেন। ওই ফসলের একটা অংশ আমাকে দিবেন আর একটা অংশ আপনি নিবেন। এটাকে বলা হয় বর্গা। ঠিক তেমনি লিজ জিনিসটাও একই। অর্থাৎ আপনি আপনার কাছে যখন কোনো টাকা নেই, তখন আপনি আগামী ৫ বছরের জন্য কোনো একটা জিনিস ও আপনি এটা জানতেন। আপনারা এটা বেশিরভাগই সময় জানেন। গ্রামের দিকে তো এগুলো হয়। তো আপনার কাছে মনে করেন টাকা নেই, সেক্ষেত্রে কি হবে? আপনি মনে করেন কেন মানুষটারে লিজ নেয়? এই জিনিসটা একটু জাস্ট যদি আপনাদেরকে আমি ক্লিয়ার করি, এই যে বারবার কেটে যায়, বুঝছেন? আপনারা আমার জায়গায় থাকলে রেগে যাইতেন। মনে করেন একটা বিল্ডিং আপনি যদি ঢাকা শহরে কিনতে যান ৳১০০ কোটি মিনিমাম দরকার ৳১০০ কোটি। একটু ভালো প্লেসে কিনতে গেলে। তাহলে একটা বিল্ডিং কিনতে গেলে আপনার কত টাকার দরকার? ৳১০০ কোটি দরকার। এখন আপনি মনে করেন ৳১০০ কোটি আপনার কাছে নেই। তাহলে আপনি কি করবেন? একটা বিল্ডিং ৫ বছরের জন্য লিজ নিবেন বা ১০ বছরের জন্য। এখন বিল্ডিংটা যদি আপনি লিজ নেন, অর্থাৎ এই বিল্ডিংটা আপনি ৫ বছর ব্যবহার করবেন একলাই। ৫ বছরের জন্য যদি আপনি লিজ নেন, সেক্ষেত্রে আপনার কি হবে? আপনার দিতে হবে হয়তো ৫ বছরের জন্য লিজ নিলে হয়তো সর্বোচ্চ হইলে আপনার ৳৬০,০০,০০০ দেওয়া লাগবে। কোথায় ১০০ কোটি আর কোথায় ৬০,০০,০০০। বুঝতে পারছেন এখন কেন মানুষ লিজ নেয়? এইজন্য মানুষ লিজ নিয়ে মনে করেন একটা বিল্ডিং লিজ নিল, নিয়ে সেখানে ৫ বছর ব্যবসা করবে। তাহলে তার কি হলো? এই ৳১০০ কোটি দরকার হইল না। সেই টাকা দিয়ে সে ব্যবসা করতে পারবে। বুঝতে পারছেন এখন সবাই কেন লিজ নেওয়া হয়? কেন কোম্পানিগুলো লিজ নিয়ে ব্যবসা করে থাকে? বুঝতে পারছি। আজকের চ্যাপ্টারটা আমি যদি একবারে আ আপনাদেরকে সত্যি কথাটাই বলি, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা নরমালি আপনারা পরীক্ষায় অ্যান্সার করবেন। আমি এটা আপনাদেরকে পরে বলতাম বাট পড়ানোর জন্য আগে কিছু বলি নাই। এই চ্যাপ্টারটা আপনারা পরীক্ষায় অ্যান্সার করবেন। এটা পড়তে যেমন বোরিং, একদিন বই খুলে দেখেন যে স্যার আপনি সত্যি বললেন না মিথ্যা বললেন। একদিন বই খুলে দেখেন এই চ্যাপ্টারটা পড়তে যেমন বোরিং, এর কোশ্চেন যেটা হয় সেটার কোশ্চেনের অ্যান্সার করা ডাবল বোরিং। বুঝতে পারছেন? মানে চরম একটা আজাইরা চ্যাপ্টার। কেন এড করছে আমি জানি না যে চ্যাপ্টারে মাথা মুন্ডু নাই।
এখন আমি যদি আবার বইয়ের পয়েন্ট ধরে না বুঝাইতাম, আপনাদের বই পড়তে গেলে কষ্ট হয়ে যাবে। সো আমার বাধ্য হইছি আজকে। এখন জিনিসটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে আপনারা শুধু এমসিকিউ গুলা পড়বেন। আপনাদের এই চ্যাপ্টারের সিকিউ এর অ্যান্সার করার দরকার নেই। ওকে? আর তাসফিয়ারে থ্যাংক ইউ। সবসময় সত্যি কথা বলবেন। সত্যি জানা মানা ২ টা আলাদা গুণ। সত্যি বলতে পারা, সত্যি মেনে নেওয়া আর সত্যিটা জানা। এই ৩ টা গুণাবলী সবার মধ্যে থাকে না। সো এই ৩ টা গুণাবলীর অধিকারী হওয়া সবথেকে বড় বিষয়। আদান দিচ্ছি বলে উনি তাসফিয়া আজকে হবে না, শনিবার দিন গাইবে বুঝছেন? আজকে হচ্ছে আমার একটু প্রেশার গেছে। সো আর আজকে গলার অবস্থাও ভালো না। সো ওটা আ হচ্ছে আপনারা বুঝবেনও না। তখন আরো বোরিং লাগবে, আমি গাইব পরে। ঠিক আছে? হ্যাঁ, আপনি শুনছেন, থ্যাংক ইউ। খুবই পসা হইছে আমি জানি। চলেন আমরা ক্লাসটুকু শেষ করে দিই। আমাদের এমনি একটু পরে আজান দিয়ে দিবে। সো আমরা যতটুকু আছে সেটা শেষ করে ফেলি। কেমন? ওকে, থ্যাংক ইউ। পসা গানরে আপনি সুন্দর বললেন। এভাবে বলতে হয় না। ওকে, লিজিং আমরা বুঝলাম। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলতে আইএমএফ বুঝায়। অর্থাৎ যখন কারোর টাকার দরকার হয়, বেশি টাকার দরকার পড়ে, সাধারণত যেটা হয়, থাকেন আরেকটু কষ্ট করে, নাকি? বেশি এখন চলে যাবেন না। আমার একলা রেখে যাবেন? একটু কষ্ট করে থাকেন, তাহলে যেটা হবে আপনাদেরও এতক্ষণ যেটা করছেন সেটা আবার রেকর্ডে দেখার দরকার হবে না একটুখানির জন্য। ক্লাসটা এমনি শেষ হয়ে যাবে খুব দ্রুত। আবার হচ্ছে আপনাদের জন্য একটু বেনিফিট হবে। ওকে? হ্যাঁ, আমরা তাড়াতাড়ি শেষ করে দেব। আচ্ছা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলতে সাধারণত মনে করেন আমাদের দেশের যদি টাকার দরকার হয়, মনে করেন একটা দেশ চালানোর জন্য টাকা নেয়। মাঝে শুনছিলেন না যে আমাদের দেশে তহবিল নাই বা রিজার্ভ নাই? এই ক্ষেত্রে সাধারণত কি করা হয় জানেন? এই আইএমএফ থেকে, অর্থাৎ এই ইন্টারন্যাশনাল যে মুদ্রা তহবিল, এই মুদ্রা তহবিল থেকে সাধারণত ঋণ নেওয়া হয়। অর্থাৎ আইএমএফ থেকে ঋণ নেওয়া হয় যে যখন হচ্ছে আমাদের কাছে বা দেশের কাছে কোনো টাকা থাকে না। এটা হচ্ছে আইএমএফ। এইগুলো সাধারণত কোশ্চেনে আসে না। এইজন্য আমি আপনাদেরকে নিষেধ করলাম। আচ্ছা, আপনি এখন কোথা থেকে টাকা নিবেন, সেটা কিভাবে হচ্ছে নির্বাচন করবেন? যে আপনি আসলে কোন উৎস থেকে টাকা নিবেন? এটার ক্ষেত্রে আপনি কি জিনিস বিবেচনা করবেন? সেটা হচ্ছে প্রথমত আপনি বিবেচনা করবেন আপনি যখন টাকা নিতে যাবেন যে আপনার ব্যবসার ধরনটা কেমন? আপনি কোন ধরনের ব্যবসা করবেন? ফুচকার ব্যবসা করতে গেলে আপনার কেমন টাকা লাগবে এটা তো জানেনই। আবার আচ্ছা, কে কি বললেন? আমি একটু শুনি, দেখি আগে। হ্যাঁ, বুঝছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাহি, আরিয়ানি। আচ্ছা, ঠিক আছে। এখন আপনার যদি টাকা নিতে হয়, এই লাস্টের টপিকসটা ইজি আছে, বুঝছেন? জাস্ট একটু মনোযোগ দিলেই বুঝে যাবেন। যে আপনি মনে করেন আপনি ব্যবসা করতে চাচ্ছেন, এখন আপনার টাকার দরকার। তো আপনার ১ম এ দেখতে হবে আপনার ব্যবসার ধরনটা কেমন? আপনার ব্যবসার ধরনটা যদি হয় যে আপনার হচ্ছে ফুচকার দোকান, তাহলে কি ভাই? আপনার ৳১০,০০০ ঋণ নিলেই হচ্ছে। যদি এমন হয় যে আপনার ব্যবসাটা হচ্ছে বড় আকারের একটা জুতার দোকান, ছেলে-মেয়ে সবার জুতা থাকবে। তার মানে আপনাকে প্রায় ৳৫-৭ লাখ ঋণ নিতে হবে। আবার যদি এমন হয় যে আপনি হচ্ছে ফ্রিজ, টিভি সেল করবেন, তার মানে আপনাকে আরো বেশি টাকা লাগবে। সো আপনাকে ঋণ নেওয়ার আগে সবার আগে ভাবতে হবে আপনার ব্যবসার ধরনটা কেমন। তারপরে ২ নাম্বার হচ্ছে জামানতযোগ্য সম্পত্তির অপ্রতুল্যতা। কারণ আপনি ব্যাংকে যদি ঋণ নিতে যান, ব্যাংক আপনাকে আগে বলবে কি? আপনার জমির দলিল রাখেন। এখন আপনার জমির দলিলে মনে করেন আপনার যে সম্পদ আছে বাসায়, সেটা দিয়ে মনে করেন আপনি ৳১০,০০,০০০ পাবেন সর্বোচ্চ। ব্যাংক কিন্তু আপনাকে দেখবে যে আপনার যে জামানতটা রাখতেছেন, অর্থাৎ যে জিনিসটা বন্ধক রাখতেছেন ব্যাংকের কাছে, সেই জিনিসটা আসলে ভালো কিনা। সেই জিনিস দিয়ে ৳১০,০০,০০০ পাবেন কে? ব্যাংক এটা দেখে তারপরে আপনাকে ঋণ দিবে। তার আগ পর্যন্ত দিবে না। আপনার মনে করেন একটা ছোট জমি আছে ৳৫,০০,০০০ র, ব্যাংক আপনাকে ৳১০,০০,০০০ ঋণ দিবেন। সর্বোচ্চ আপনাকে ৳৩,০০,০০০ ঋণ দিবে। তারপরে অর্থায়নের প্রয়োজনের ধরন। আপনার কি ৫ বছরের জন্য টাকার দরকার? নাকি ১ মাসের জন্য টাকার দরকার? নাকি ১০ বছরের জন্য টাকার দরকার? সেটার উপর ভিত্তি করে আপনি ঋণ দিবেন। তারপরে আপনি আরেকটা জিনিস বিবেচনা করবেন যে ওই উৎসের খরচ কেমন? অর্থাৎ আপনি যেখান থেকে ঋণ নিচ্ছেন সেটার সুদ কেমন? সুদ যদি বেশি হয় সাধারণত আপনি ঋণ নিতে চাইবেন না। সুদ যদি কম হয় তাহলে আপনি ঋণ নিতে চাইবেন। এরপরে হচ্ছে ঝুঁকি। ঝুঁকি হচ্ছে আপনি যেখান থেকে ঋণ নিচ্ছেন, ওই ঋণ নেওয়ার পরে আপনি যদি শোধ না করতে পারেন, তারা কি আপনারে থানায় নিয়ে যাবে? নাকি তারা আপনাকে জামাই আদর করবে? কোনটা?
আপনি এটা যাচাই বাছাই করার পরে সাধারণত কি করবেন, ঋণ নিয়ে থাকবেন। এই ছিল আজকে আমাদের টপিক। অ্যানি আর রাহিকে স্পেশালি থ্যাঙ্কস যে এত বোরিং ক্লাসে শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকার জন্য, আমার এই সঙ্গ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমাদের টপিকটা আসলে বোরিং ছিল, সো এই অংশটা আপনারা ফাইনালে অ্যান্সার না করলেও চলে। আর রাহি আর অ্যানিকে নেক্সট ক্লাসে চেষ্টা করব গান শোনানোর। আমি কথা দিচ্ছি না, বাট চেষ্টা করবো। ওকে, তাহলে আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবেন। আর যে ম্যাথ ছিল, ম্যাথটা একটু কাইন্ডলি সাবমিট করে দিন। ঠিক আছে ভাইয়া, স্যারেরা, আজকে তাহলে এখানে শেষ করি।